যাই বলো বাপু, সে ওর স্বামী যা করেছে করেছে, কিন্তু মেয়েটা কিরকম সাধু সেবা করে শিক্ষা নিয়ে আধ্যাত্মিক হয়ে উঠেছে, সেটা তো দেখছো না? হ্যাঁ, তাজা বলেছ। লক্ষ্মীমন্ত মেয়েই বটে। তবে ঈশ্বরের কি পরিহাস! হ্যাঁ, স্বামীর ভালোবাসাটুকু কপালে জুটলো না। হে, পণ্ডিত মশাই, আমি কি আর কোনো দিনও আমার স্বামীকে দেখতে পাবো না? তার সাথে একটি বার দেখা করার জন্য আমাকে কি করতে হবে? যদি কোনো উপায় বলে দিতেন তাহলে আমি ধন্য হতাম। দেখো মা, তপস্যায় মহাকল্যাণময় দেবতাকে যদি তুমি তুষ্ট করতে পারো, তাহলেই তুমি হতে পারবে তপস্বিনী। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। গল্পের কথালিপি, কখনো থ্রিলার, কখনো প্রেম, কখনো রহস্য, আবার কখনো বা ভৌতিক অভিজ্ঞতা। সব গল্পই লিপিবদ্ধ থাক আমার আপনার মনে। গল্পের কথালিপি, গল্প যেখানে গপ্প শোনায়। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তপস্বিনী। আমাদের আজকের গল্পে ষোড়শীর কণ্ঠে আরও শ্রীদেব, বড়দা এবং পণ্ডিত মশাইয়ের চরিত্রে অরুণাভ, পিসিমার কণ্ঠে কবিতা মুখার্জি বিশ্বাস, মাখনবাবু এবং সন্ন্যাসীর ভূমিকায় রোহন দেব, ডাক্তারবাবুর চরিত্রে সম্রাট, আবহ সঙ্গীতে সম্রাট রায়। সবশেষে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনিক। শুরু হচ্ছে তপস্বিনী। বৈশাখ প্রায় শেষ হয়ে এল। প্রথম রাত্রে গুমোট গেছে, বাঁশগাছের পাতাটা পর্যন্ত নড়ে না। আকাশের তারাগুলো যেন মাথা ধরার বেদনার মতো দপ দপ করছে। রাত্রি ৩টের সময় ঝিরঝির করে একটুখানি বাতাস উঠল। ষোড়শী শূন্য মেঝের উপর খোলা জানালার নিচে শুয়ে আছে। একটা কাপড়ে মোড়া টিনের বাক্স তার মাথার বালিশ। দেখলে বেশ বোঝা যায় খুব উৎসাহের সঙ্গে সে কৃচ্ছ সাধন করছে। প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্নান সেরে ষোড়শী ঠাকুর ঘরে গিয়ে বসে। আহ্নিক করতে তার বেলা হয়ে যায়। তারপর বিদ্যারত্ন মশাই আসেন, সেই ঘরে বসে তার কাছে সে গীতা পাঠ করে। সংস্কৃত সে কিছু কিছু শিখেছে বইকি। শঙ্করের বেদান্ত ভাষ্য এবং পাতঞ্জল দর্শন মূল গ্রন্থ থেকেই পড়বে, এই তার পণ ছিল। বয়স তার এই 23 হবে। এখন ঘরকন্যার কাজ হতে ষোড়শী অনেকটাই তফাতে থাকে। আর সেটা যে কেন সম্ভব হলো তার কারণটা নিয়ে এই গল্প। নামের সঙ্গে মাখনবাবুর স্বভাবের কোনো সাদৃশ্যই ছিল না। তার মন গলান বড়ই শক্ত। তিনি ঠিক করেছিলেন যতদিন তার ছেলে বড়দা অন্তত বিয়ে পাশটুকু না করবে, ততদিন তার বৌমার কাছ থেকে সে দূরে দূরে থাকবে। অথচ পড়াশোনাটা বড়দার ঠিক ধাতে মেলে না। সে মানুষটি বড়ই শৌখিন। জীবনী কুঞ্জের মধু সঞ্চয় সম্বন্ধে মৌমাছির সঙ্গে তার মেজাজটা কিছুটা মেলে বটে, কিন্তু মৌচাকের পালায় যে পরিশ্রমের দরকার সেটা তার একেবারেই সয় না। বড় আশা করেছিল বিবাহের পর গোফে তা দিয়ে সে বেশ আরামেই দিন কাটাবে। সেই সঙ্গে সঙ্গে সিগারেটগুলো সদরেই ফুকিবার সময় আসবে তার।
কিন্তু কপালক্রমে বিবাহের পর তার মঙ্গল সাধনের ইচ্ছে তার বাবার মনে আরো বেশি প্রবল হয়ে উঠল। স্কুলে পণ্ডিত মশাই বড়দার নাম দিয়েছিলেন গৌতম। বলাই বাহুল্য সেটা বড়দার ব্রহ্ম তেজ দেখে নয়, কোনো প্রশ্নের সে জবাব দিত না বলেই তাকে তিনি মুনি বলতেন, এবং যখন জবাব দিত তখন তার মধ্যে এমন কিছু গব্য পদার্থ পাওয়া যেত যাতে পণ্ডিত মশাইয়ের মতে তার গৌতম উপাধি একেবারে সার্থক হয়েছিল। মাখন হেডমাস্টারের কাছে সন্ধান নিয়ে জানতে পারলেন স্কুল এবং ঘরের শিক্ষক এই রূপ বড় বড় দুটি ইঞ্জিন যদি আগে পিছে জুড়ে দেওয়া যায় তবেই বড়দার একমাত্র সদ্গতি হওয়া সম্ভব। অধম ছেলেদের যারা পরীক্ষা সাগর পার করিয়েছেন এমন সব নামজাদা মাস্টার এখন রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত বড়দার সঙ্গে লেগে থাকেন। সত্য যুগে সিদ্ধি লাভের জন্য বড় বড় তপস্বী যেই রূপ তপস্যা করেছে সে ছিল একলার তপস্যা, কিন্তু মাস্টারের সঙ্গে মিলে বড়দার এই যে যৌথ তপস্যা তার চেয়ে অনেক বেশি দুঃসহ। সেকালে তপস্যার প্রধান উত্তাপ ছিল অগ্নিকে নিয়ে, আর এখনকার এই পরীক্ষা তপস্যার তাপের প্রধান কারণ এই অগ্নিশর্মারা। তারা বড়দাকে বড়ই জ্বালাতন করত, তাই এত দুঃখের পরও যখন সে পরীক্ষায় ফেল করল তখন তার সান্ত্বনা এইটুকুই যে সে যশস্বী মাস্টার মশাইদের মাথা একেবারে হেট করিয়েছে। কিন্তু এমন অসামান্য নিষ্ফলতাতেও মাখন বাবু হাল ছাড়লেন না। দ্বিতীয় বছর আরো একদল মাস্টার নিযুক্ত হলো। তাদের সঙ্গে রফা হলো এই যে বেতন তো তারা পাবেনি, তার উপর বড়দা যদি ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারে তবে তারা বকশিশও পাবে। এবারেও বড়দা যথা সময়ই ফেল করত, কিন্তু এই আসন্ন দুর্ঘটনাকে একটু বৈচিত্র্য দ্বারা সরস করবার অভিপ্রায় পরীক্ষার ঠিক আগের রাত্রে পাড়ার কবিরাজের সঙ্গে পরামর্শ করে সে একটা কড়া রকমের জোলাপের বড়ি খেয়ে নিল, এবং ধন্বন্তরীর কৃপায় ফেল করবার জন্য তাকে আর সেনেট হল পর্যন্ত ছুটতে হলো না। বাড়ি বসেই সে কাজটা বেশ সুসম্পন্ন করতে পারল। রোগটা উচ্চ অঙ্গের সাময়িক পত্রের মতো এমনই ঠিক দিনে ঠিক সময় প্রকাশ হলো যে মাখনের বুঝতে বাকি রইল না এই কাজটা বিনা সম্পাদকতায় ঘটতেই পারে না। এ সম্বন্ধে কোনো আলোচনা না করে তিনি বড়দাকে বললেন, বড়দা, দুটোবার আমার নাক কাটিয়েছ, তৃতীয়বার ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। অর্থাৎ তার সশ্রম কারাদণ্ডের মেয়াদ আরো একটা বছর বেড়ে গেল। অভিমানের মাথায় বড়দা একদিন খুব ঘটা করে ভাত খেল না, কিন্তু তাতে যে খুব একটা ফল হলো তা কিন্তু নয়, বরং সন্ধেবেলাকার খাবারটা তাকে আরো বেশি করে খেতে হলো। মাখনকে সে বাঘের মতোই ভয় করত, তবুও মরিয়া হয়ে তাকে গিয়ে বলল, এখানে থাকলে আমার আমার পড়াশোনা হবে না। মাখন জিজ্ঞাসা করলেন, তা কোথায় গেলে সেই অসম্ভব ব্যাপারটা সম্ভব হবে শুনি? সে বলল, আগে আগে বিলেতে। মাখন তাকে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলেন এ সম্বন্ধে তার যে গোলটুকু আছে সেটা ভূগোলে নয়, সেটা মগজে। সপক্ষের প্রমাণস্বরূপ বড়দাও বলল তারই নাকি একজন সতীর্থ এন্ট্রান্স স্কুলের 3য় শ্রেণীর শেষ বেঞ্চটা থেকে একেবারে এক লাফে বিলেতের একটা বড় এক্সামেন লুফে এনেছে। সেসব শুনে মাখন বললেন, বড়দা, তোমাকে বিলেতে পাঠাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে তোমার বিএ পাশ করাটা কিন্তু চাই। এও তো বড় মুশকিল হলো। বিএ পাস না করেই যখন বড়দা জন্মাতে পেরেছে, বিএ পাস না করলেও সে মরবে, অথচ জন্ম মৃত্যুর মাঝখানটাতে কোথা থেকে এই বিএ পাস বিন্দু পর্বতের মতো যেন খাড়া হয়ে দাঁড়ান। নড়তে চড়তে সকল কথায় ওইখানটা থেকেই ঠোকর খেতে হবে। কলিকালে অগস্ত্যমণি করছেন কি? তিনিও কি জটা মুড়ে বিএ পাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন? একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বড়দা বলল, বারবার 3 বার, এইবারই কিন্তু শেষ, আর না।
ফলত আরো একবার পেন্সিলের দাগ দেওয়া বইগুলো তাকের উপর থেকে নামিয়ে বড়দা কোমর বাঁধতে প্রবৃত্ত হচ্ছে। এমন সময় সে এমন একটা আঘাত পেল, সেটা যেন সে সইতে পারল না। স্কুলে যাওয়ার সময় গাড়ির খোঁজ করতে গিয়ে সে খবর পেল স্কুলে যাওয়ার গাড়ি ঘোড়াটা নাকি মাখন বেচে দিয়েছেন। তিনি বললেন, 2 বছর অনেক লোকসান গেছে, তাও যদি ফল পেতাম। কত আর খরচ টানি, তার চেয়ে বরং হেঁটেই যাও। স্কুলে পায়ে হেঁটে যাওয়া বড়দার পক্ষে এমন কিছু শক্ত ব্যাপার নয়, কিন্তু লোকের কাছে এই অপমানের সে কি কৈফত দেবে সেটাই হলো ব্যাপার। অবশেষে অনেক চিন্তার পর একদিন ভোরবেলায় তার মাথায় আসলো এই সংসারে মৃত্যু ছাড়া তার আরো একটা পথ খোলা আছে, যেটা বিয়ে পাশের অধীন নয়, এবং সেটাতে সুদ ধন জন সম্পূর্ণ অনাবশ্যক। সে আর কিছুই নয়, বরং সন্ন্যাসী হওয়া। এই চিন্তাটার উপর কিছুদিন ধরে গোপনে সে বিস্তর সিগারেটের ধোঁয়া লাগালো। তারপর একদিন দেখা গেল স্কুল ঘরের মেঝের উপর তার বইয়ের ছেঁড়া টুকরোগুলো পরীক্ষা দুর্গের ভগ্নাবশেষের মতো পড়ে আছে। পরীক্ষার্থীর দেখা নেই। টেবিলের উপর এক টুকরো কাগজ ভাঙা কাচের গ্লাস দিয়ে চাপা। তাতে যা লেখা আছে তা খানিকটা এরকম: আমি সন্ন্যাসী হয়েছি, আমার আর গাড়ির দরকার পড়বে না। ইতি শ্রীযুক্ত বরদানন্দ স্বামী। মাখনবাবু কিছুদিন কোনো খোঁজই করলেন না। তিনি ভাবলেন বড়দাকে নিজের গরজেই ফিরতে হবে। খাঁচার দরজা খোলা রাখা ছাড়া আর কোনো আয়োজনের দরকার নেই। দরজা খোলাই রইল, কেবল সেই বইগুলোর ছেঁড়া টুকরো সাফ করা হয়েছে, আর বাকি সমস্ত একই আছে। ঘরের কোণে সেই জলের কুজোর উপরে কানা ভাঙা গ্লাসটা উপুর করা, তেলের দাগে মলিন চৌকিটার আসনের জায়গায় ছারপোকার উৎপাত ও জীর্ণতার ত্রুটি মোচনের জন্য একটা পুরাতন অ্যাটলাসের মলাট পাতা। একাধারে একটা শূন্য প্যাকেক্সের উপর একটা টিনের তোরঙ্গে বড়দার নাম আঁকা রয়েছে। দেয়ালের গায়ে তাকের উপর একটা মলাট ছেঁড়া ইংরেজি বাংলা ডিকশনারি, হরপ্রসাদ শাস্ত্রীর ভারতবর্ষের ইতিহাসের কতগুলি পাতা, এবং মলাটে রানী ভিক্টোরিয়ার মুখ আঁকা অনেকগুলো এক্সারসাইজ বই। এই খাতা ঝেড়ে দেখলে তার অধিকাংশ থেকেই অকটেন কোম্পানির সিগারেটের বাক্স বাহিনী আর বিলাতি নটিদের মূর্তি ঝরে পড়বে। সন্ন্যাস আশ্রয়ের সময় পথের সান্ত্বনার জন্য এগুলো যে বড়দা নিয়ে যায়নি তা দেখে বোঝা যায় তার মন প্রকৃতিস্থই ছিল না। আমাদের নায়কের তো এই দশা। ওইদিকে নায়িকা ষোড়শী তখন সবে মাত্র ত্রয়োদশী। বাড়িতে শেষ পর্যন্ত সবাই তাকে খুকি বলেই ডাকত। শ্বশুর বাড়িতেও সে নিজের ওই চির শৈশবের খ্যাতি নিয়েই এসেছিল। এই জন্য তার সামনেই বড়দার চরিত্র সমালোচনায় বাড়ির দাসীগুলোর পর্যন্ত বাধ্য না। শাশুড়ি ছিলেন চিররুগ্ন। কর্তার কোনো বিধানের উপরেই কোনো কথা বলবার শক্তি তার ছিল না, এমনকি মনে মনে ভীষণ ভয়ও করত। পিসি শাশুড়ির ভাষা ছিল অত্যন্ত প্রখর। বড়দাকে নিয়ে তিনি খুব শক্ত কথা চোখা চোখা করেই বলতেন। অবশ্য তার বিশেষ একটু কারণও ছিল। পিতামহের আমল থেকেই কৌলিন্যের অপদেবতার কাছে বংশের মেয়েদের বলি দেওয়া ছিল এই বাড়ির একটা পুরনো প্রথা। এই পিসি যার ভাগ্যে পড়েছিলেন সে একটা প্রচণ্ড গাঁজাখোর। তার গুণের মধ্যে এটুকুই ছিল যে সে বেশি দিন বাঁচেনি। তাই আদর করে ষোড়শীকে তিনি যখন মুক্তাহারের সঙ্গে তুলনা করতেন তখন অন্তর্যামী বুঝতেন ব্যর্থ মুক্তাহারের জন্য যে আক্ষেপ সে একা ষোড়শীকে নিয়ে নয়। এক্ষেত্রে মুক্তাহারের যে বেদনাবোধ আছে সে কথা সকলে ভুলেই গিয়েছেন। পিসি বলতেন, দাদা কেন যে এত মাস্টার পণ্ডিতের পেছনে খরচ করেন তা তো বুঝি নে বাপু। আমি লিখে পড়ে দিতে পারি, বড়দা কখনোই পাশ করতে পারবে না। পারবে না এ বিশ্বাস ষোড়শীরও ছিল, কিন্তু সে এক মনে কামনা করত যেন কোনোভাবে পাশ করে বড়দা অন্তত পিসির মুখের ঝাঁঝটা দমিয়ে দেয়। বড়দা প্রথমবার ফেল করার পর মাখন যখন দ্বিতীয়বার মাস্টারের চক্রবুহে বাঁধবার চেষ্টা করলেন তখন পিসিমা বললেন,
ধন্য বলি দাদাকে, মানুষ থেকেও তো শেখে বাপু। তখন ষোড়শী দিন রাত কেবল এই একই অসম্ভব ভাবনা ভাবতে লাগলো। বড়দা যেন অন্তত এবার নিজের আশ্চর্য গোপন শক্তি প্রকাশ করে সেই অবিশ্বাস্য জগৎটাকে স্তম্ভিত করে দেয়। সে যেন প্রথম শ্রেণীতে সবার প্রথমের চেয়েও প্রথমে আরো অনেক বড় পাশ করে, এত বড় যে স্বয়ং লাট সাহেব সাওয়ার পাঠিয়ে দেখা করবার জন্য তাকে তলব করেন। এমন সময় কবিরাজের অব্যর্থ বড়িটা ঠিক পরীক্ষার দিনের মাথার উপর যুদ্ধের বোমার মতো এসে পড়ল। সেটাও মন্দের ভালো হতো যদি লোকে সন্দেহ না করত। পিসি বললেন, ছেলের এদিকে নাকি বুদ্ধি নেই, ওদিকে আছে। লাট সাহেবের তলব পড়ল না। ষোড়শীও মাথা হেট করে লোকের হাসাহাসি সহ্য করল। সময়োচিত জোলাপের প্রহসনটায় তার মনেও যে সন্দেহ হয়নি এমন কথা বলতে পারবো না। এদিকে এমন সময় বড়দা ফেরারও হলো। ষোড়শী বড় আশা করেছিল অন্তত এই ঘটনাকে বাড়ির লোকে দুর্ঘটনা মনে করে অনুতাপ পরিতাপ করবে, কিন্তু কোথায় কি, তাদের সংসার বড়দার চলে যাওয়াটাকেও কোনো দাম দিল না। ষোড়শীও মনে মনে বলতে লাগলো, কখনো না ঠাকুর, লোকের কথা যেন মিথ্যে হয়, বাড়ির লোককে যেন হায় হায় করতে হয়। এইবার বিধাতা ষোড়শীকে বর দিলেন। তার কামনা সফল হলো। 1 মাস হয়ে গেল বড়দার দেখা নেই, কিন্তু তবু কারো মুখে উদ্বেগের চিহ্ন দেখা যায় না। 2 মাস গেল, তখন মাখনের মনটা একটু একটু চঞ্চল হয়ে উঠেছে, কিন্তু বাইরে সেটা কিছুই প্রকাশ করলেন না। বৌমার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখে একটা বিষাদের মেঘ সঞ্চার দেখা যায়। পিসির মুখ একেবারে জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টির আকাশ বললেই হয়। কাজেই সদর দরজার কাছে একটা মানুষ দেখলেই ষোড়শী যেন চমকে ওঠে। আশঙ্কা পাছে তার স্বামী ফিরে আসে। এমনি করেই যখন 3য় মাস কাটল, তখন ছেলেটা বাড়ির লোককে মিথ্যা উদ্বিগ্ন করছে বলে পিসি নালিশ শুরু করলেন। এও ভালো, অবজ্ঞার চেয়ে রাগ ভালো। পরিবারের মধ্যে ক্রমে ভয় ও দুঃখের মেঘ ঘনিয়ে আসতে লাগলো। খোঁজ করতে করতে ক্রমে 1 বছর যখন কাটল, তখন মাখন যে বড়দার প্রতি অনাবশ্যক কঠোরাচরণ করেছে সে কথা পিসিও বলতে শুরু করলেন। 2 বছর যখন গেল, তখন পাড়া প্রতিবেশীরাও বলতে শুরু করলো, বড়দার পড়াশোনায় মন ছিল না বটে, কিন্তু মানুষটি বড় ভালো ছিলেন। বড়দার অদর্শনকাল যতই দীর্ঘ হলো, ততই তার স্বভাব যে অত্যন্ত নির্মল ছিল, এমনকি সে যে তামাকটা পর্যন্ত খেত না, এই অন্ধবিশ্বাস পাড়ার লোকের মনে বদ্ধমূল হতে লাগলো। স্কুলের পণ্ডিত মশাই স্বয়ং বললেন, এই জন্যই তো তিনি বড়দাকে গৌতম মুনি নাম দিয়েছিলেন। তখন থেকেই তার বুদ্ধি বৈরাগ্যে একেবারে নিরেট হয়েছিল। পিসি প্রত্যহ অন্তত একবার করে তার দাদার জেদি মেজাজের উপর দোষারোপ করে বলতে লাগলেন, বড়দার এত লেখাপড়ার দরকারই বা কি ছিল? টাকার তো অভাব নেই। যাই বলো বাপু, তার শরীরে কিন্তু দোষ ছিল না। আহা, সোনার টুকরো ছেলে আমার। তার স্বামী যে পবিত্রতার আদর্শ ছিল এবং সংসার শুদ্ধ সকলেই যে তার প্রতি অন্যায় করেছে, সকল দুঃখের মধ্যেও এই সান্ত্বনায় এবং এই গৌরবে ষোড়শীর মন ভরে উঠতে লাগলো। এদিকে বাবার ব্যথিত হৃদয়ের সমস্ত স্নেহ দ্বিগুণ করে ষোড়শীর উপর এসে পড়ল। বৌমা যাতে সুখে থাকে, মাখনের এখন একমাত্র ভাবনা সেটাই। তার বড় ইচ্ছে ষোড়শী তাকে এমন কিছু ফরমাশ করে যেটা দুর্লভ। অনেকটা কষ্ট করে লোকসান করে হলেও তিনি তাকে একটু খুশি করতে পারলেই যেন বাঁচেন।
তিনি এমন করে ত্যাগ স্বীকার করতে চান যেটা তার পক্ষে প্রায়শ্চিত্তের মতো হতে পারে। ষোড়শী 15 বছরে পড়ল। ঘরের মধ্যে একলা বসে যখন তখন তার চোখে জল ভরে আসে। চিরপরিচিত সংসারটা তাকে চারিদিক থেকে যেন এঁটে ধরে। তার প্রাণ হাঁপিয়ে ওঠে। তার ঘরের প্রত্যেকটা জিনিস, তার বারান্দার প্রত্যেকটা রেলি, আলিসার উপর যে কটা ফুলের গাছের টব চিরকাল ধরে খাড়া দাঁড়িয়ে আছে, তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্ত করতে থাকত। পদে পদে ঘরের খাটটা, আলনাটা, আলমারিটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করে ব্যাখ্যা করত। সমস্ত জিনিসপত্রের উপর তার রাগ হতে থাকে। সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল ওই জানালার কাছটা। যে বিশ্বটা তার বাইরে, সেটাই এখন তার চির আপন। কেননা তার ঘরই হলো বাহির, বাহিরই হলো ঘর। একদিন যখন বেলা 10টা, অন্তঃপুরে যখন বাটি, বারকুশ, ধামা, চুপড়ি, শিলনোড়া আর পানির বাক্সের ভিড় জমে ঘরকন্যার বেগ প্রবল হয়ে উঠেছে, ঠিক সেই সময় সংসারের সমস্ত ব্যস্ততা থেকে স্বতন্ত্র হয়ে জানালার কাছে ষোড়শী নিজের মতো উদাস মনকে শূন্য আকাশের দিকে রওনা করে কি যেন বেশ ভাবছিল। হঠাৎ জয় বিশ্বেশ্বর, জয় বিশ্বেশ্বর বলে হাঁক দিয়ে এক সন্ন্যাসী তাদের গেটের কাছে অসত্যতলা থেকে বেরিয়ে আসলো। ষোড়শীর সমস্ত দেহতন্তু মীরা টানার বীণার তারের মতো চরম ব্যাকুলতায় বেজে উঠল। সে ছুটে এসে পিসিকে বলল, পিসিমা, পিসিমা, ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন করো। এই শুরু হলো। সন্ন্যাসীর সেবা ষোড়শীর জীবনের মূল লক্ষ্য হয়ে উঠল। এতদিন পরে শ্বশুরের কাছে বধূর আবদারের পথ খুলেছে। মাখন উৎসাহ দেখিয়ে বললে, আমাদের বাড়িতে বেশ ভালো রকম একটা অতিথিশালা খোলা কিন্তু চাই। মাখন বাবুর আয় এখন আর আগের মতো নেই, কিন্তু তিনি 12 টাকা সুদে ধার করে সৎ কর্মে লেগে গেলেন। সন্ন্যাসীও যথেষ্টই জুটতে লাগল। তাদের মধ্যে অধিকাংশই যে খাঁটি নয়, মাখনের সে বিষয়ে কোনো সন্দেহই ছিল না। কিন্তু বৌমার কাছে তার আভাস দেবার জো কোথায়? বিশেষত জটাধারীরা যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি নিয়ে গালি দেয়, অভিশাপ দিয়ে ওঠে, তখন একদিন ইচ্ছে হতো তাদের ঘাড় ধরে বিদায় করতে। কিন্তু ষোড়শীর মুখ চেয়ে তাদের পায়ে ধরতে হতো। এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত। সন্ন্যাসী আসলেই প্রথমে অন্তঃপুরে একবার তার তলব পড়ত। পিসি তাকে নিয়ে বসতেন। ষোড়শী দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকত। সেখান থেকেই সব কিছু দেখত। এই সাবধানতার কারণ ছিল এই যে, পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলে না ডেকে বসে। কেননা কি জানি বড়দার যে ফটোগ্রাফখানি ষোড়শীর কাছে ছিল, সেটা তার ছেলেবেলার বয়সের। সেই বালক মুখের উপর গোপদাড়ি জটাজুট ছাই ভস্য যোগ করে দিলে সেটার যে কিরকম অভিব্যক্তি হতে পারে তা বলা শক্ত। কতবার কত মুখ দেখে মনে হয়েছে বুঝি কিছু কিছু মেলে। বুকের মধ্যে রক্ত যেন দ্রুত বইছে। তারপরে দেখা যায় কণ্ঠস্বরের ঠিক মিল নেই। নাকের ডগার কাছটা একটু অন্যরকম। এমনি করে ঘরের কোণে বসে নতুন নতুন সন্ন্যাসীর মধ্যে ষোড়শী যেন বিশ্ব জগতে সন্ধান করতে বেরিয়েছে। এই সন্ধানই তার সুখ, এই সন্ধানই তার স্বামী, তার জীবন যৌবনের পরিপূর্ণতা। এই সন্ধানটিকে ঘিরেই তার সংসারের সমস্ত আয়োজন। সকালে উঠেই তার সেবার কাজ আরম্ভ হয়। এর আগে রান্নাঘরের কাজে সে কখনো আসেনি। এখন এই কাজেই তার বিলাস। সমস্ত ক্ষণই মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে। রাত্রে শুতে যাওয়ার আগে
কাল হয়তো আমার সেই অতিথি আসিয়া পৌঁছিবে। এই চিন্তাটি তার দিনের শেষ চিন্তা। এই যেমন সন্ধান চলছে, অমনি সেই সঙ্গে যেমন করে বিধাতা তিলোত্তমাকে গড়েছিলেন, তেমন করেই ষোড়শী নানান সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলিয়ে বড়দার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করে তুলছিল। পবিত্র তার সত্তা, তেজপুঞ্জ তার দেহ, গভীর তার জ্ঞান, অতি কঠোর ছিল তার এই ব্রত। এই সন্ন্যাসীকে অবজ্ঞা করে এমন সাধ্য কার? সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পুজো চলছে। স্বয়ং তার শ্বশুরও যে এই পুজোর প্রধান পূজারী। ষোড়শীর কাছে এর চেয়ে গৌরবের কথা আর কিছু ছিলই না। কিন্তু সন্ন্যাসী প্রতিদিন তো আর আসে না। সেই ফাঁকগুলো বড়ই অসহ্য। ক্রমে সেই ফাঁকগুলো ভরে উঠল। ষোড়শী ঘরে থেকেই সন্ন্যাসের সাধনায় লেগে গেল। সে মেঝের উপর এখন কম্বল পেতে শোয়। একবেলা যা খায় তার মধ্যে ফলমূলই বেশি। গায়ে তার গেরুয়া রঙের তোষর, কিন্তু সাধকের লক্ষণ ফুটিয়ে তোলার জন্য চওড়া ছিল সেই তার লাল পাড়, এবং কল্যাণীর সিঁথির অর্ধেকটা জুড়ে মোটা একটা সিঁদুরের লেখা। এর উপর শ্বশুরকে বলে সংস্কৃত পড়া শুরু করল সে। মুগ্ধবোধ মুখস্থ করতে তার খুব বেশি দিন সময় লাগলো না। পণ্ডিত মশাই বললেন, একেই বলে পূর্ব জন্মার্জিত বিদ্যে। পবিত্রতায় সে যতই অগ্রসর হবে, সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হতে থাকবে। এই সে মনে মনে ঠিক করেছিল। বাইরের লোকে সকলেই ধন্য ধন্য করতে লাগলো। এই সন্ন্যাসী সাধুর সাধ্যী স্ত্রীর পায়ের ধুলো এবং আশীর্বাদ নেওয়ার জন্য লোকের ভিড় বাড়িতে বাড়তে থাকলো। এমনকি স্বয়ং পিসিও তার কাছে ভয়ে সম্ভ্রমে চুপ করে থাকতেন। কিন্তু ষোড়শী সে নিজের মন জানত। তার মনের রং তো আর গায়ে তোষরের মতোই সম্পূর্ণ গেরুয়া হয়ে উঠতে পারেনি। আজ ভোরবেলাতে এই যে ঝিরঝির করে ঠান্ডা হাওয়া বইছিল, সেটা যেন তার সমস্ত দেহ মনের উপর কোনো একজনের কানে কানে কথার মতো এসে পৌঁছল। উঠতে আজ আর তার ইচ্ছে করছিল না। জোর করে উঠে কাজ করতে গেল। তার ইচ্ছে করছিল জানালার কাছে বসে তার মনের দূর দিগন্ত হতে যে বাঁশির সুর আসছে সেইটা সে চুপ করে শোনে। এক একদিন তার সমস্ত মন যেন অতি চেতন হয়ে ওঠে। রৌদ্রে নারকেলের পাতাগুলো ঝিলমিল করে। সে যেন তার বুকের মধ্যে কথা বলতে থাকে। পণ্ডিত মশাই গীতা পড়ে ব্যাখ্যা করছে, সেটা ব্যর্থ হয়ে যায়। অথচ সেই সময় তার জানালার বাইরে বাগানের শুকনো পাতার উপর দিয়ে যখন কাঠবেড়ালি খসখস করে গেল, বহুদূর আকাশের হৃদয় ভেদ করে চিলের একটা তীক্ষ্ণ ডাক এসে পৌঁছল। ক্ষণে ক্ষণে পুকুর পাড়ের রাস্তা দিয়ে গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করল। এই সমস্তই তার মনকে স্পর্শ করে অকারণে ব্যাকুল করে তোলে। একে তো আর কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না, যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণীর জগৎ। পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ হতেই যার আদিম বাষ্প আকাশকে ছেয়ে ফেলেছিল, যা তার চতুর্মুখের বেদ বেদান্ত উচ্চারণের অনেক পূর্বের সৃষ্টি, যার রঙের সঙ্গে ধ্বনির সঙ্গে এমনকি গন্ধের সঙ্গেও সমস্ত জীবের নাড়িতে নাড়িতে বোঝাপড়া হয়ে গেছে, তারই ছোট বড় হাজার হাজার দূত জীব হৃদয়ের খাসমহলে আনাগোনার গোপন পথটা জানে। ষোড়শীত কৃচ্ছ সাধনের কাটা গড়িয়ে আজও সে পথ বন্ধ করতে পারল না। কাজেই গেরুয়া রঙকে আরো ঘন করে তুলতে হবে। ষোড়শী পণ্ডিত মশাইকে ধরে বলল, পণ্ডিত মশাই, আমাকে যোগাসনের প্রণালী বলিয়া দিন।
মা, তোমার তো এ সকল পন্থার প্রয়োজন নেই। আর সিদ্ধি তো পাকা আমলকির মতো আপনি তোমার হাতে আসিয়া পৌঁছাইয়াছে। তার পূর্ণ প্রভাব নিয়ে চারিদিকের লোকজন বিস্ময় প্রকাশ করতে থাকে। তাতে ষোড়শীর মনে একটা স্তবের নেশা জমে গেছে। এমনও একদিন ছিল যখন বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপার পাত্রী বলেই মনে করত। তাই আজ যখন তাকে পুণ্যবতী বলে সকলে ধন্য ধন্য করতে লাগলো, তখন তার বহুদিনের গৌরবের তৃষ্ণা মিটবার একটা সুযোগ হলো বইকি। সিদ্ধি যে সে পেয়েছে এ কথা এখন অস্বীকার করতে তার মুখ বাঁধে। তাই পণ্ডিত মশাইয়ের কাছে সে চুপ করেই রইল। মাখনের কাছে ষোড়শী এসে বলল, বাবা, আমি কার কাছে প্রাণায়াম অভ্যাস করতে শিখি বলো তো? মাখন বললে, তা সেটা না শিখলেও তো বিশেষ অসুবিধা দেখি না। তুমি যত দূরে গেছো মা, সেইখানেই তোমার নাগাল পায় কজন। তা হোক, প্রাণায়াম অভ্যেস তাকে করতেই হবে। এমনই দুর্বৈব যে মানুষও জুটে গেল। মাখনের বিশ্বাস ছিল আধুনিক কালের অধিকাংশ বাঙালি মোটামুটি তারই মতো, অর্থাৎ খায় দায় ঘুমায় আর পরের কুৎসাগঠিত ব্যাপার ছাড়া জগতে অন্য কোনো অসম্ভবকে বিশ্বাসই করে না। কিন্তু প্রয়োজনের তাগিদে সন্ধান করতে গিয়ে দেখা গেল বাংলাদেশে এমন মানুষও আছে যে ব্যক্তি খুলনা জেলায় ভৈরব নদের ধারে খাঁটি নৈমিষারণ্য আবিষ্কার করেছে। এই আবিষ্কারটা যে সত্য তার প্রধান প্রমাণ কৃষ্ণ প্রতিপদের ভোরবেলায় স্বপ্নে প্রকাশ পেয়েছে। স্বয়ং সরস্বতী ফাঁস করে দিয়েছে। তিনি যদি নিজ বেশে এসে আবির্ভূত হতেন তাহলেও বরঞ্চ সন্দেহের কারণ থাকত, কিন্তু তিনি তার আশ্চর্য দেবী লীলায় হাড়ি চাচা পাখি হয়ে দেখা দিলেন। পাখির লেজে 3টি মাত্র পালক ছিল, একটি সাদা, একটি সবুজ এবং মাঝেটি পাটকিনি। এই পালক 3টি যে সত্য, রজু, তম, ঋক, যজু, সাম, সৃষ্টি, স্থিতি, প্রলয়, আজ, কাল, পরশু প্রভৃতি যে 3 সংখ্যার ভেলকি নিয়ে এই জগৎ, তারই নিদর্শন, তাতে কোনো সন্দেহ ছিল না। তারপর হতে এই নৈমিষারণ্যে যোগী তৈরি হয়েছে। 2জন MSc ক্লাসের ছেলে কলেজ ছেড়ে এখানে যোগ অভ্যাস করে। একজন তার মধ্যে সমস্ত পেনশন এই নৈমিষারণ্যের ফান্ডে উৎসর্গ করেছে এবং তার পিতৃহীন ভাগ্নেটিকে এখানকার যোগী ব্রহ্মচারীদের সেবার জন্য নিযুক্ত করে দিয়ে মনে এক আশ্চর্য শান্তি পেয়েছেন। এই নৈমিষারণ্য হতে ষোড়শীর জন্য যোগ অভ্যাসের শিক্ষক পাওয়া গেল। সুতরাং মাখনকে নৈমিষারণ্য কমিটির গৃহী সভ্য হতে হলো। গৃহী সভ্যের কর্তব্য নিজের আয়ের 6ষ্ঠ অংশ সন্ন্যাসী সভ্যদের ভরণ পোষণের জন্য দান করা। গৃহী সভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এই 6ষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারের পারদের মতোই উপরে নিচে ওঠানামা করে। অঙ্ক কষবার সময় মাখনেরও এই ঠিক ভুল হতে লাগলো। সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে, কিন্তু এই ভুলচুক নৈমিষারণ্যের যে ক্ষতি করেছিল ষোড়শী তা পূরণ করে দিয়েছিল। ষোড়শীর গয়না আর বড় কিছু বাকি রইল না এবং তার মাসোহারার টাকাও প্রতি মাসে সেই অন্তর্নিহিত গয়নাগুলির ভিতর থেকেই বের হতে লাগলো। বাড়ির ডাক্তার অনাদি এসে মাখনকে বললে, দাদা, আরে করছোটা কি? আরে এভাবে চলতে থাকলে তো মেয়েটাকে আর বাঁচানোই সম্ভব না। আরে তোমার জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে নাকি? মাখন উদ্বিগ্ন মুখে বললে, তাই তো, এখন যে কি করব তাই তো বুঝতে পারছি না।
ষোড়শীর কাছে তার আর সাহস নেই। একসময় অত্যন্ত মৃদু স্বরে তাকে এসে বললেন, মা, এত অনিয়মে কি কারু শরীর টেকে? নিজের একটু খেয়াল তো রাখতে হবে। ষোড়শী একটুখানি হাসল। তার মর্মার্থ এই যে এমন সকল বৃথা উদ্বেগ সংসারী লোকের যোগ্যই বটে। বড়দা চলে যাওয়ার পর আজ 12 বছর পার হয়ে গেছে। এখন ষোড়শীর বয়স 25। একদিন ষোড়শী তার যোগী শিক্ষককে জিজ্ঞেস করল, বাবা, আমার স্বামী জীবিত আছেন কিনা তা আমি কেমন করে জানবো? যোগী প্রায় 10 মিনিট কালো স্তব্ধ হয়ে চোখ বুজে রইলেন। তারপর চোখ খুলে বললেন, হ্যাঁ, তোমার স্বামী জীবিতই আছেন। কেমন করে জানলেন? সে কথা এখনই তুমি বুঝবে না, কিন্তু এটা নিশ্চয় জেনো, স্ত্রীলোক হয়েও যে তুমি সাধনার পথে এত দূর অগ্রসর হয়েছ, সে কেবল তোমার স্বামীর অসামান্য তপবলে। দূরে থেকেও তিনি তোমাকে সহধর্মিণী করে নিয়েছেন। ষোড়শীর শরীর মন পুলকিত হয়ে উঠল। নিজের সম্বন্ধে তার মনে হলো ঠিক যেন শিব তপস্যা করছেন, আর পার্বতী পদ্ম বীজের মালা জপতে জপতে তারই জন্য অপেক্ষা করে আছেন। ষোড়শী আবারও জিজ্ঞেস করল, তিনি কোথায় আছেন তা কি জানতে পারি? যোগী ঈষৎ হাসলেন। তারপর বললেন, একখানা আয়না নিয়ে এসো। ষোড়শী আয়না এনে যোগীর নির্দেশ মতো তার দিকেই তাকিয়ে রইল। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর যোগী জিজ্ঞেস করলেন, ভালো করে দেখো তো, কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী দ্বিধার স্বরে বলল, কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারছি নে। তা সাদা রঙের কিছু দেখছো কি? সাদাই তো বটে। ঠিক যেন পাহাড়ের ওপরের সাদা বরফ, তাই তো? নিশ্চয়ই বরফ। কখনো পাহাড় তো দেখিনি, তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল। এইরূপ আশ্চর্য উপায় ক্রমে ক্রমে দেখা গেল বড়দা হিমালয়ের অতি দুর্গম জায়গায় লাংচু পাহাড়ে বরফের উপর অনাবৃত দেহে বসে আছেন। সেখান থেকে তপস্যার তেজ ষোড়শীকে এসে স্পর্শ করছে। এ তো এক আশ্চর্য কাণ্ড। সেদিন ঘরের মধ্যে একলা বসে ষোড়শীর সমস্ত শরীর কেঁপে উঠতে লাগলো। তার স্বামীর তপস্যা যে তাকে দিন রাত ঘিরে আছে। স্বামী কাছে থাকলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটতে পারত, সেই বিচ্ছেদও এখন তার নেই। এই আনন্দেই তার মনটা যেন ভরে উঠল। তার মনে হলো সাধনা আরো অনেক বেশি কঠোর হওয়া চাই। এতদিন পৌষ মাসটাতে যে কম্বল সে গায়ে দিয়েছিল, এখন সেটা ফেলে দিতেই শীতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ষোড়শী মনে মনে ভাবল, সেই লাংচু পাহাড়ের হাওয়াই বোধহয় তার গায়ে এসে লাগছে। হাত জোর করে চোখ বুজে সে বসে রইল। চোখের কোণ দিয়ে অজস্র জল পড়তে লাগলো। সেই দিনই মধ্যাহ্নে আহারের পর মাখন ষোড়শীকে তার ঘরে ডেকে এনে বড়ই সংকোচের সঙ্গে বললে, মা, এতদিন তোমার কাছে বলিনি, ভেবেছিলুম বলার দরকারও হবে না, কিন্তু আর চলছে না। আমার সম্পত্তির চেয়ে দেনা অনেক বেড়েছে। কোন দিন যে আমার বিষয় ক্রোক করে যাবে তাও বলা যায় না। ষোড়শীর মুখ
আনন্দে ভরে উঠল। তার মনে সন্দেহই রইল না যে এ সমস্তটাই তার স্বামীর কাজ। তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিণী করেছেন। যেটুকু ব্যবধান মাঝে ছিল সেও বুঝি এবার ঘুচলে। কেবল উত্তরের হাওয়া নয়, এই যে দেনা, এও লাংচু পাহাড় থেকেই এসে পৌঁছেছে। এ তার স্বামীর দক্ষিণ হাতেরই স্পর্শ। সে হাসি মুখে বলল, ভয় কি বাবা? মাখন বললেন, কিন্তু তাহলে আমরা দাঁড়াবো কোথায় মা? কেন বাবা, নৈমিষারণ্যে চালা বেঁধে থাকবো। মাখন বুঝলে এ বিষয়ে আলোচনা করাই বৃথা। তিনি বাইরের ঘরে বসে চুপ করে তামাক টানতে লাগলেন। এমন সময় একটা মোটর গাড়ি দরজার কাছে এসে থামল। সাহেবী কাপড় পরা এক যুবক টপ করে লাফিয়ে নেমে মাখনের ঘরে এসে একটা অত্যন্ত অসম্পূর্ণভাবে নমস্কারের চেষ্টা করে বলল, বাবা, চিনতে পারছেন না? কি বড়দা নাকি? বড়দা জাহাজের লস্কর হয়ে আমেরিকা গিয়েছিল। 12 বছর পর সে আজ কোনো এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হয়ে ফিরছে। সে বাবাকে বলল, আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে, খুব সস্তায় করে দিতে পারি, আমায় বলতে পারেন। এই কথা বলে একটা ছবি আঁকা ক্যাটালগ পকেট থেকে বের করলো। শুনছিলেন তপস্বিনী। আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।